সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দি কনভারসেশনে। আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আজ থেকে ৩০ বছর পূর্বে ভারতের অযোধ্যায় ১৬শ শতাব্দীর মসজিদ বাবরি মসজিদকে ব্যঙ্গে ফেলা হয়েছিল। তখন এই বিষয়টি সারা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে। আমরা তাই আজকে এই বাবরি মসজিদ ডেমোলিশনের ৩০ বছর উপলক্ষে আজকে বাবরি মসজিদ নিয়ে আলোচনা করব ইন্ডিয়াতে মুসলমানদের অবস্থান নিয়ে এবং বাবরি মসজিদ ভাঙ্গার মতো একটি ন্যাক্কারজনক কাজ করার পিছনে কী ধরনের ইন্ধন বা চিন্তা কাজ করেছিল এবং সেগুলোর অবস্থা এখন কোথায়। আমরা আরও বোঝার চেষ্টা করব যে বাবরি মসজিদ ভাঙ্গার যে প্রভাব সেটা তখন কি ছিল, এই ৩০ বছর পরে আমরা এর প্রভাব কি দেখতে পাচ্ছি এবং এখন এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে এর প্রভাব কি আছে। আলোচনা করার জন্য তিনজন অত্যন্ত মূল্যবান অতিথি আমাদের সঙ্গে আছে। শাহনাজ আলী রায়হান, ডক্টরাল রিসার্চার ইন মডার্ন হিস্ট্রি, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছে সাইফ জং খান, রিসার্চার ইন হিস্ট্রি অফ মুসলিম হিন্দ, অ্যান্ড ডক্টর গোলাম সারওয়ার, রিসার্চার। জেন্টলম্যান, আপনাদের সবাইকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। Welcome to our show, gentlemen. Thank you for inviting us. Thank you. সুপ্রিয় দর্শক, আপনারা যারা যে প্রান্ত থেকে প্রোগ্রাম দেখছেন, এই প্রোগ্রামটি আপনাদের জন্য। আমরা চেষ্টা করব আপনাদের মতামত কিংবা জিজ্ঞাসা থাকলে সেগুলি সরাসরি অনিয়ার নেওয়ার আর শেয়ার করার জন্য যে নাম্বারটিতে কল করতে হবে সেটি আপনারা বিভিন্ন সময় টিভির পর্দায় দেখতে পাবেন। যারা প্রোগ্রামটি টিভির সামনে বসে দেখতে পারছেন না, এই মুহূর্তে প্রোগ্রামটি দেখতে পারছেন না, তাদেরকে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখার আমন্ত্রণ জানাতে পারেন। তা করতে হলে যেতে হবে TV1 UK ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে এখন এবং পরেও প্রোগ্রামটি দেখা যাবে। আসুন বিলম্ব না করে আমার অতিথিদের সঙ্গে আলোচনা করি। আমরা শাহনাওয়াজ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কি আমাদেরকে খুব ব্রিফলি একটু স্মরণ করিয়ে দিবেন যে মানে বাবরি মসজিদ ভাঙ্গার যে প্রেক্ষাপট এবং ভাঙ্গার যে সিন, সেই সময়ের যে একটা থমথমে অবস্থা, এই বিষয়টা ব্রিফলি যদি আমাদের জন্য তুলে ধরতেন। আসলে বাবরি মসজিদ ভাঙার বেশ কিছুদিন, আমি তখন খুবই ছোট, প্রাইমারি স্কুলে পড়ি, কিন্তু আমরা স্কুল যেতাম এবং মনে আছে যে বাড়ি থেকে এরকম একটা বলাও হয়েছিল যে স্কুলে গিয়ে কোনো ধর্মীয় আলোচনাতে বন্ধুদের সঙ্গে জড়াবে না, কারণ এতদিনের একটা সুসম্পর্ক, যদিও তখন খুবই বয়স কম, প্রাইমারি ক্লাসে পড়ি তো, এবং চারিদিকে একটা উত্তেজিত পরিস্থিতি, সেটা বুঝতে পারছিলাম। আমি পশ্চিমবঙ্গে, আমার তখন মালদা জেলায় আমি থাকতাম। তো প্রথমে যেটা হয় যে দেখুন, বাবরি মসজিদ বানিয়েছিল বাবরের সেনাপতি মীর বাকি, এগুলো আমরা জানি 1528 সালে, এবং সেখান থেকে নিয়ে 1800 শতকের 19 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বাবরি মসজিদ নিয়ে কোনো ডিসপিউট ছিল না, সেখানে নামাজ হতো। তারপর আমরা দেখলাম যে ইতিহাস বলছে যে একটা ছোট স্থানীয় একটি পুরোহিত এবং একটি হিন্দু সম্প্রদায়ের একটা মন্দিরের গোষ্ঠী সেখানে জায়গা নিয়ে একটা ডিসপিউট তৈরি হয় বাবরি মসজিদের, সেটা অনেকদিন পেন্ডিং থাকে, ব্রিটিশরা ইন্টারফেয়ার করে। এরকম করতে করতে একটা বড় ঘটনা হলো, যেটা হচ্ছে যে 1949 সালের 22 ডিসেম্বর রাতে হঠাৎ করে মসজিদের মিম্বারের কাছে একটা রামের মূর্তি কে বা কারা সেখানে রেখে দিয়ে চলে যায়, এবং তারপর থেকে আবার সেইটা নিয়ে ফাইজাবাদ যে জেলাটা, তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মসজিদে তালা লাগায়, নামাজ বন্ধ হয়, এবং এই অবস্থা থেকে নিয়ে 92 পর্যন্ত একটা বাবরি মসজিদ বড় একটা ইস্যু ছিল। হিন্দুত্ববাদী রাজনীতি আস্তে আস্তে যত এমার্জ করে, বাবরি মসজিদ তাদের একটা প্রাইম ইস্যু হতে থাকে। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সেই দিন মনে আছে আমার শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলাম, আমার দাদি যে অতটা মিডিয়াতে লিটারেট না, সেই মুহূর্তে আমি বলবো যে রোজ খবরের কাগজ দেখছে না, পড়ছে না, সে পর্যন্ত যখন প্রথম আমি খবরটা বললাম যে মসজিদটা ভেঙে দিল, তার যে ওই সাইটা, যে আফসোসটা এখন আমার মনে আছে, যে মসজিদটা ভেঙে গেল। মানে এই যে বিষয়টা, এটা শুধু মুসলমানদের ছিল না, এইটা অনেক অমুসলিমের ছিল, অনেক সাংবাদিকের ছিল। ওখানে উপস্থিত ছিলেন এরকম একজন ফটো জার্নালিস্ট, কিছুদিন আগে একটা পডকাস্টে বলেছেন যে উনি ভিএইচপির মানে তাদের কর্মী সেজে ছদ্মবেশে ভেতরে ঢুকেছিলেন, এবং উনি বলেছিলেন যে এই যে আমাদের বাইরের লোককে মনে হচ্ছে যে হঠাৎ
করে মসজিদটা ভেঙে গেল, মসজিদ ভাঙার তাদের প্ল্যান ছিল না, তারা ওখানে কর সেবা করতে গিয়েছিল। উনি বলেছেন যে যেভাবে মসজিদটা সেদিন ভাঙা হয়েছে এটা বিনা পূর্ব প্রস্তুতি ও অনুশীলন ছাড়া কখনোই সম্ভব না। এত বড় একটা মধ্যযুগের একটা স্থাপত্য, সেটাকে শুধু শাবল গাঁইতি দিয়ে মেরে ভাঙা যাবে না। ঠিক আছে, আমরা যে এক্স্যাক্টলি কি ধরনের চিন্তা বা পরিকল্পনা ছিল সেটা আসছি জাস্ট কিছুক্ষণ পর। Let's just take a reaction of how that moment felt. Saif, let's come to you. I remember I was again in primary school and following the destruction of Babri Masjid. There was huge, how do I put it, huge outburst of anger in Bangladesh. I was in Bangladesh at the time. And I remember that in the locality that I was in, on the day that they had the counter demonstration, 3 people were killed because the whole country burst into riots in anger. But this was in Bangladesh, far away from Ayodhya, where the destruction took place. Saif, how do you think, I don't know how old you were and what you saw or did not see, but how did that moment when people witnessed those images of people breaking down, tearing down a historic building, how did that make people feel at that moment, at that time? You're in mute, I think. Assalamu alaikum, everyone. So, I was born and brought up in India, and when the destruction of Shahadat of Babri Masjid happened, I was in India, and I remember very clearly the shock and the trauma, the instant trauma, a sort of bereavement that you feel. And there are no words to explain that particular trauma in that particular moment. It's like someone whom you loved dearly suddenly has been taken away from you. And the feeling was exactly very akin to that particular loss. And this was not only within my family, but all of the Muslims felt this particular thing. Anyone, I mean, relatives, friends, family friends, and so on and so forth, anyone you interacted with, there was a kind of the sense of pain, the visceral sense of pain you can feel in the interaction. We didn't need any particular words. People would sit, Muslims would go to each other's houses, they would sit, and you can see from their faces that the level of loss was beyond any particular encapsulation of the words. Was it because of the symbolic importance of that particular mosque, or the idea that it was an attack on the identity and existence of Muslims in India? So that's a very important question, an extremely important question. I think the shock emanated from both of the things. But most importantly, I think this was the sort of the final gesture by the Brahminist, and here I'm using the terms which might not be familiar to some of the audiences. So I'm not using the term Hindu because I think this is a more cultural term, more sort of geographical term, but I'm going to use the term Brahminist. Also Hindus, I mean, obviously it refers to a far broader group of people. Absolutely. Not all of whom necessarily subscribe to it. Absolutely correct. So the Brahminist forces which have been vying to take control of Hindustan, that is pre-partition India, this was the final sort of a gesture or the final act by them, which sort of demolished the idea of India. So the trauma, in my readings, trauma. You mean idea of India as a country that belongs to all its citizens? Absolutely. So the idea of India, which I think most of the people subscribe to, was a sort of an ethno-religious accommodative state, not a particularly exclusive state, but an accommodative state where people from different ethnicities, different religious and faith backgrounds were accepted and accommodated.
And here I would like to highlight that this idea of accommodative ethno-religious state was not started by Nehru, or not as many would advocate that Nehruvian secularism was the mother of that. But I would say that it is the Muslims who created this idea of India, or more precisely Hindustan, Right. as a Saif, ethno-religious accommodative I'm state. sorry to interrupt. I will come to that in a moment. I'll come to you. Really interesting stuff. But let's also get Golam into this conversation. He's patiently waiting. Golam, আমি আপনার কাছে আসছি। একটা বিষয় যেটা হলো শাহনওয়াজের কথা থেকে যেটা বের হয়ে আসছে, যে প্রথমত বাবরি মসজিদ নিয়ে একটা আলোচনা, সমালোচনা, উচ্ছ্বাস, হিংসা অনেক বছর থেকেই লেগেছিল, তাই না? একটা দীর্ঘ পরিক্রমায় গিয়ে 1992 যে ডেমোলিশন সেটা হলো। সো সেই দিক থেকে তো যখন এটাকে ভেঙে ফেলা হয়, ইয়েস শকিং, বাট টোটালি আনএক্সপেক্টেড তো হওয়ার কথা না, তাই না? অ্যাকচুয়ালি যেটা হলো যে আপনি যদি মানে পেছনের দিকে তাকান, তাহলে আমাদের ইন্ডিয়াতে যে ধরনের পলিটিক্স চলতো স্বাভাবিক, কমিউনাল পলিটিক্স অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। তো তারপরে স্বাধীনতার পরে 1800 দিকে তো সমস্যা শুরু, ব্রিটিশ পিরিয়ডেই। তারপরে ব্রিটিশ যখন দেশ ছেড়ে যাচ্ছিল, তখন মানে অবিভক্ত ইন্ডিয়া ছেড়ে যাচ্ছিল, তখন সাহেবের বিপুল মানে ব্যাপক করে দাঙ্গা হয়, তো অনেক প্রাণহানি ঘটে। তো সেখান থেকে তারপরে ইন্ডিয়া যখন সেকুলার রাষ্ট্র হিসাবে, এখানকার লিডাররা, মূলত কংগ্রেস লিডাররা এটাকে আইডেন্টিটিটা, এই রাষ্ট্রের আইডেন্টিটিকে সেকুলার হিসাবে তৈরি করলো, তখন কিছু মুসলিম স্বাভাবিক হিসেবে থেকে গেল এখানে। কিন্তু স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার প্রেক্ষাপটে যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আলাদা সেপারেট হিন্দু আইডেন্টিটির, হিন্দু জাতীয়তাবাদের অস্তিত্ব ছিল। তারা কিন্তু স্বাধীনতার জন্য আন্দোলন করছিল, ঠিক মুসলিমও ছিল, মানে সেই সেপারেশনটা প্রথম থেকে হয়েছিল। তারপরে কিন্তু কখনো তো আমি ইন্ডিয়ার যে মূল স্রোতের, যে আমরা আলোচনা থেকে একটু দূরে যাচ্ছি, তো ইন্ডিয়ার স্বাধীনতা আন্দোলনের যে মূল স্রোত, সেটা কখনোই তো বলা যাবে না যে এটা কি বলে, যেমন ঠিক যতটা ফর এক্সাম্পল মুসলিম যতটা একটা স্বতন্ত্র মুসলিম জাতীয়তাবাদ নিয়ে আন্দোলন করেছে, সেই রকম খুব জোরালো হিন্দু জাতীয়তাবাদের আন্দোলন তো ছিল বলা যাবে না, তাই না? কিন্তু জাতীয়তার যে ব্যাপারটা তৈরি করা হয়েছিল, জাতীয়তার ধারণা, আপনি যদি হিন্দু মহাসভা থেকে না, শুধু আপনি বাল গঙ্গাধর তিলক থেকে শুরু করে ওনাদের ইন্সপিরেশন গুলো কিন্তু বঙ্কিমচন্দ্র বা এখান থেকে জাতীয়তার যে কনসেপ্ট তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু আপনি দেখবেন যে ছিল। আমি যেটা বলতে চাচ্ছি, ওটা তো মূল স্রোত কখনোই ছিল না ইন্ডিয়া, মূল স্রোত ছিল না। মূল স্রোত আপনি যদি বলতে থাকেন যে ওটা ব্যাকগ্রাউন্ডে ছিল অনেক সময়। মূল স্রোতে অবশ্য কংগ্রেস শেষে হাত ধরেছে, এবারে নেতাজি এসেছেন, সে এক সময় একটা ইউনিশনের ব্যাপার ছিল, মানে একটা ঐক্যবদ্ধ ব্যাপার ছিল। তারপরে আবার আপনি যদি দেখেন, পেছনে কোথাও না কোথাও একটা অবিশ্বাসের জায়গা ছিল বলেই মুসলিম লীগ বা এই ধরনের জিনিসগুলো তৈরি হয়, উৎপত্তি লাভ করে। তো সেইটা ছিল, কিন্তু মূল ব্যাপার হলো যে কোন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেখানে আপনার মানুষের মধ্যে অবিশ্বাস, এবং যার ফলশ্রুতিতে দেশভাগ এবং দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়। ফলে যে ইতিহাসের বিল্ড আপ হয়েছিল তখন আপনার কলোনিয়াল এরাই, তো একে অপরকে অলরেডি শত্রু হিসেবে দেখতে শুরু করেছিল, এবং হিন্দু মানে কনস্ট্যান্টলি এটা মানে আপনার ঢোকানো হয়েছিল, যদিও সেকুলারিজমের চেষ্টা ছিল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু একটা ধারণা ছিল যে এরা হলো যে আমাদেরকে গোলাম করে রেখেছিল। তো এবং মসজিদগুলোকে তখন থেকে একটা আইডিয়া তখন থেকে আসে যে মসজিদগুলো বা অন্যান্য যে ইনস্টিটিউশন গুলো আছে, ভারতবর্ষের তাজমহল থেকে শুরু করে মিনার, এগুলো আমাদের পরাধীনতার শৃঙ্খলের একটা অন্যতম স্তম্ভ বা চিহ্ন, একদম একদম চিহ্ন হিসেবে আছে। তো তাদের সাইকোলজি, তো তার মানে হলো একটা যে প্রথমে আপনি দেখবেন যে ব্রিটিশ আমলে মুসলিমরা অলরেডি ব্যাকডেটেড, পেছনের দিকে চলে গেছে, মানে আপনি রিলেটিভলি বলতে গেলে যে এডুকেশন, ব্রিটিশদের কাছে এসেছে আপনার মানে তুলনামূলক হিন্দু ধর্মাবলম্বীরা বেশি ব্রিটিশদের কাছে অ্যাপ্রোচ করেছে। তার কারণ স্বাভাবিক হিসাব যে মুসলিমরা শাসন ক্ষমতা হারিয়েছে এবং ব্রিটিশরা তাদেরকে একটু দূরে ঠেলে, মেজরিটি যেহেতু হিন্দু, তো এই ভাস্ট পপুলেশনের এরিয়াতে মাইনরিটি ব্রিটিশ কি করে শাসন করবে? যদি মাইনরিটিকে ধরে তাহলে সেটা সম্ভব না। তো মেজরিটিকে যদি নিজের দিকে টানে তাহলে হবে। স্বাভাবিক হিসেবে তাদের আপলিফমেন্ট হয়েছে।
তো তাদের যে ন্যারেটিভ তৈরি হয়েছিল যে এর মানে ব্রিটিশরা নিজের ডিভাইন এন্ড রুল পলিসিতে একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে হিন্দু মানুষ এটা পড়েছিল যে তোমরা একটা আলাদা জাতীয় সত্তা, মুসলিমরা তোমাদেরকে করে রেখেছে, অধীনত করে রেখেছে, তোমাদের অত্যাচার চালিয়েছে। সেই ইতিহাস তখন থেকে বিল্ড আপ হয়েছে এবং জাতীয়তাবাদ সেভাবে তখন থেকে তৈরি হতে শুরু করেছে। এবং তার ফাইনালি দেখলেন যে আপনি একটা মানে দাঙ্গা রূপ নিল এবং দেশভাগটাকে এমন ভাবে প্রজেক্ট করা হলো, দেশভাগ যেন স্বাভাবিক, এটাই যেন সলিউশন ছিল, না হলে যেন দাঙ্গা করে সব মারা যেত, এমন একটা পরিস্থিতি। এইখানে এসে তার মানে আপনি দেখছেন যে মানে দেশটা ভাগ হলে এমন মুহূর্তে যে পুরোপুরি মানে একে অপরের বিরুদ্ধে একদম মারো কাটো অবস্থা। তো সেখান থেকে যদি যখন একটা পাকিস্তানকে ভাগ করা হলো, মুসলিমদের আলাদা জায়গা দেওয়া হলো, তখন আপনার যে পুরনো ফোর্স ছিল যেটা হিন্দু জাতীয়তাবাদী ফোর্স, তারা তো স্বাভাবিক হিসাবে সেই প্রতিশোধটা তোলার চেষ্টা করবে। তো স্বাভাবিক হিসাবে তাদের কিন্তু সেই অ্যাঙ্গারটা ছিল। তো কংগ্রেস সেখানে ছিল বলে সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ হতে পারেনি। কিন্তু আপনি দেখবেন যে নেহেরুর যে চিঠিটা ছিল এই আপনার যখন মূর্তি স্থাপন করা হয় বাবরি মসজিদে, সেক্ষেত্রে ইন্টারনাল চিঠিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে উনিও কিন্তু কনসার্ন যে কংগ্রেসের মধ্যেও এই ধরনের একটা আইডিওলজি আছে যে প্রকাশ্যে হয়তো বলতে পারছে না যে আমরা হিন্দু তৈরি করব, পলিটিক্যালি কারেক্ট না, কিন্তু অ্যাসপিরেশনটা অনেকটা সেরকম বা সিম্পেথি ছিল। ঠিক আছে শাহনাজ, আপনার কাছে আসি। একটা বিষয় যেটা হলো যে আমরা উপমহাদেশে বিভিন্ন সময়, তো বিশেষ করে 1800 শতাব্দী বা 19বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বিভিন্ন সময় আমরা দাঙ্গা হাঙ্গামা কিন্তু দেখেছি, ধর্মীয় বিভেদগুলো আমরা দেখেছি। কিন্তু এটার সবচেয়ে বেশি একটা কি বলে মানে ব্রুটাল এক্সপ্রেশন হয় দেশভাগের সময়, তাই না? কিন্তু বাবরি মসজিদকে কিন্তু ডেমোলিশ করা হলো দেশভাগের প্রায় 50 বছর পরে। তো সেকুলার ইন্ডিয়া 50 বছর চলার পরে কেন ব্যর্থ হইল যে 50 বছর পরে এসে বাবরি মসজিদের মতো একটা স্থাপনাকে ধ্বংস করা হলো এবং মুসলমানদেরকে অনেকটা টার্গেট হিসেবে প্রেজেন্ট করা হলো? এখানে কারণটা কি, মানে ব্যর্থতাটা কার বা কাদের প্রচেষ্টা এটা হইল? আমরা প্রশ্নের দুটো জিনিসের আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রথম হচ্ছে আপনি যে পরিভাষাটা ব্যবহার করলেন সেকুলার ইন্ডিয়া, আর দ্বিতীয় আমি চেষ্টা করবো যে ব্যর্থতার কারণটা যতটা আমি বুঝি ততটা তুলে ধরার। প্রথমত সেকুলারিজম একটা ওয়েস্টার্ন একটা নোশন, এবং আমরা পশ্চিমে দেখেছি যে সেকুলারিজম কিন্তু একটা তার কনসেপচুয়াল হিস্ট্রি আছে। আপনি যদি ফ্রেঞ্চ রেভলিউশন দেখেন বা আপনি যে কোনো এখানকার ইংল্যান্ডের ইতিহাস দেখুন, সিভিল ওয়ার দেখুন, বা যে কোনো যে একটা লেখা হচ্ছে, ওখানে ভলতেয়ার লিখছে, রুশো লিখছে, এখানে জন লক লিখছে, ফলে একটা কনসেপচুয়াল হিস্ট্রির মাধ্যমে কিন্তু সেকুলারিজমের এমার্জেন্স হচ্ছে ইউরোপে। ভারতের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ওই রকম নয়। ভারতে ওই রকম আপনি কোনো তাত্ত্বিক বা কনসেপচুয়াল হিস্ট্রি পাবেন না। সেকুলারিজম একটা কম্পিটিটিভ ক্লেম হিসাবে আসছে, যেখানে একে অপরকে আমি সেকুলার দাবি করার মাধ্যমে অন্যজনকে আমি কমিউনাল দেখাতে পারছি। এবং এই যে ইন্ডিয়ান পলিটিক্যাল ইউসেজে আমরা প্রথম যে সেকুলারিজম শব্দটার অস্তিত্ব দেখতে পাচ্ছি 1906 এর আশেপাশে, যখন মুসলিম লীগের জন্ম হচ্ছে, তখন জাতীয় কংগ্রেস যেন তাদের একটা বৈধতাকে বেশি লোকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা নিজেদেরকে সেকুলার দাবি করছে এবং অন্যদেরকে যে এই রাজনীতির বিপরীতে যারা থাকবে তারা কমিউনাল। এইভাবে কিন্তু একটা বলতে গেলে পেছন দরজা দিয়ে ভারতীয় রাজনীতিতে সেকুলারিজম এসছে বলে খুব তাড়াতাড়ি কাউকে। আপনি বলতে চাচ্ছেন যে সেকুলারিজমটা যত না ছিল একটা আদর্শিক, একটা ইন্টেলেকচুয়াল থট, মানে এনক্যাপসুলেশন অফ অ্যান আইডিয়া অর ভিশন অফ ইন্ডিয়া, যতটা না সেটা ছিল, তার চেয়ে বেশি ছিল এটা একটা অপরচুনিস্টিক পলিটিক্যাল স্ট্র্যাটেজি। মানে কলোনিয়াল অপরচুনিস্টিক বলুন বা যাই, যে কলোনিয়ালিজমের সাথে থাকতে থাকতে তো একটা কলোনিয়ালিজমের সঙ্গে একটা স্টকহোম সিনড্রোমও তৈরি হয় যে আমরা তাদেরকে তাড়াতেও চাচ্ছি, আবার তাদের অনেক কিছু আমরা নিতেও চাইছি, এবং তার মাধ্যমে আমরা তাদের সঙ্গে কম্পিট করছি। এটা সেকুলারিজমের ক্ষেত্রেও বলতে পারেন, গণতন্ত্রের ক্ষেত্রেও বলতে পারেন, এবং এটা শুধু ভারতবর্ষে নয়, এটা আফ্রিকাতেও দেখা যায়, ফরমার কলোনিয়াল যে কান্ট্রিগুলো আছে সেখানে এটা দেখা যায়। ফলে সেই তাত্ত্বিক মননের মাধ্যমে সেকুলার চিন্তা যেটা আমরা মানে পাশ্চাত্য দর্শনে পাই, সেটা আর ওখানে ভারতে বিকাশ হয়নি। এর ফলে যেটা হলো যে আপনি দেখেন যে এবং দ্বিতীয় যেটা আপনি প্রশ্ন করলেন যে ব্যর্থতাটা, মন্দিরের রাজনীতিটা দেশভাগের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছিল।
কারণ দেখুন, মোগলরা যদি মন্দির যে ভেঙেছে বা এই যে জিনিসগুলো, এগুলোর পিছনে যতটা না ধর্ম দায়ী ছিল, তার থেকে বড় একটা টেরিটোরিয়াল একটা এক্সপ্যানশনের একটা ব্যাপার ছিল। কারণ মন্দির মসজিদ এগুলো ছিল তখনকার দিনে রুলারদের একটা প্রাতিষ্ঠানিক বৈধতার একটা বড় মানে সিম্বলিক একটা জিনিস। সেটাকে যে নিজের অধীনে আনতে পেরেছে, তার মানে সে ওই জায়গাটাকে ক্যাপচার করেছে। ফলে এটা একটা আসলে পলিটিক্যাল জিনিস ছিল। এই জায়গা থেকে খুবই কম ভাঙা হয়েছে মুঘল ভারতে, এবং তারপরও যেগুলো ভাঙা হয়েছে ওগুলো যতটা না ধর্মীয় বিদ্বেষে, তার থেকে বেশি হচ্ছে দুটো রাজার মধ্যে একটা রাজনৈতিক সংঘাতে। কিন্তু পরবর্তীতে এইটাকে যেভাবে ধর্মীয় রং দেওয়া হলো, এবং এর ফলে এমন একটা জিনিস হলো যে পাকিস্তান তো ওরা পেয়ে গেছে, এবার ভারত হিন্দুদের চলো আমরা ইতিহাসের ভুলগুলোকে আন্ডু করি। এই জন্য আপনি দেখবেন যে দেশটা স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে মন্দিরটা নিয়ে মানে ভারতের দিল্লির রাজনীতিতে আভ্যন্তরীণ একটা গরমাগর্মি হচ্ছে, সেটা বাবরি মসজিদ নয়, সেটা সোমনাথের মন্দির। এবং তদানীন্তন গৃহমন্ত্রী, যিনি নেহেরুর ক্যাবিনেটে গৃহমন্ত্রী, তার নাম হচ্ছে বল্লভভাই প্যাটেল, উনি ওই মন্দিরটাকে, ওটা 250 বছর ধরে একটা পরিত্যক্ত একটা সৌধ ছিল, একটা ভাঙাচোরা বিল্ডিং ছিল, এবং সেই জায়গাটাকে রিক্লেইম করতে হবে। এবং তার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে উনি যে প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা সেই মুহূর্তে দেখছি যে উনি আবার সোমনাথ মন্দির, ওরা বলে যে সেটা মানে হিন্দুত্ববাদীরা বলে যে সেটা আপনার গজনী সুলতান মাহমুদ ওটাকে ধ্বংস করেছিল, আক্রমণ করেছিল। তো ওইখানে উনি তদানীন্তন রাষ্ট্রপতিকে চিঠি লিখে উদ্বোধন করতে ডাকছেন। এবং সেই সময়কার যে চিঠিগুলো পাওয়া যায়, নেহেরুর করেসপন্ডেন্স গুলো, নেহেরু খুব বিরক্তি প্রকাশ করছে যে রাষ্ট্রের কখনো এইরকম জায়গাতে রাষ্ট্রপতিকে বারবার বলছে আপনি যেয়েন না। ওই মুহূর্তটা, ওই যে ফাউন্ডিং মোমেন্ট অফ রিপাবলিক অফ ইন্ডিয়া, আমরা দেখতে পাই যে কংগ্রেসের ভিতরেই, যেটা গোলাম সারওয়ার বললেন, যে একটা চরমপন্থী হিন্দু এবং একটা কোথাও না কোথাও পাশ্চাত্য আশ্রিত সেকুলার চিন্তা, এবং তারপরও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, তারা ভারতকে যেটা করে, ভারত ইকুয়াল টু একটা হিন্দু ভারত, কিন্তু তারপরও মনে করে যে মুসলমানরা এর বৈধ অভিবাসী। এই ট্যাসেলটা ছিল। কিন্তু যখন আস্তে আস্তে এই মানে জাতীয় কংগ্রেস আস্তে আস্তে দুর্বল হতে লাগলো এবং রিজিওনাল শক্তিগুলো এলো, এবং আরো বিভিন্ন কারণ, ভারতীয় রাজনীতিতে আস্তে আস্তে যখন একটা আপনার 70-এর দশকের অর্থনৈতিক মন্দার ফলে যে একটা প্রতিষ্ঠান বিরোধিতা এবং তার সাথে ধর্মকে জুড়ে নেওয়া, এবং আস্তে আস্তে জাতীয় কংগ্রেস নিজেও মানে বাবরি মসজিদের তালা খুলেছে নেহেরুর নাতি রাজীব গান্ধী। ফলে এই নানা কারণে কোথাও না কোথাও এই যে সেকুলার ভারতের যে কনসেপ্টটা আমরা কনস্টিটিউশনের প্রিয়াম্বলে পেয়েছিলাম, সেটা একটা কোথাও না কোথাও মানে বইয়ের পাতাতেই রয়ে গেল, কিন্তু যেটা প্র্যাকটিস হতে লাগলো ওটা সংখ্যাগরিষ্ঠবাদ বা মেজরিটেরিয়ানিজম। এবং এটা শুধু মন্দিরের রাজনীতিতে না, এটা উন্নয়নে সবকিছুতে। যে সাচ্চার কমিটির রিপোর্ট বেরিয়েছিল 2006-07-এর দিকে, সেখানে দেখা হয়েছিল যে মুসলমানরা কি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট ছিল যে তারা অর্থনীতিতে, শিক্ষাতে, বাসস্থানে, ব্যাংক ঋণে, আপনার এতে, সড়কে কিভাবে তারা একটা মানবেতর জীবনযাপন করছে, বিশেষ করে বাংলা, আসাম, উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যগুলোতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটা বিরতি নিব, বিরতির পর আমরা আরো আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আজকে আমরা বাবরি মসজিদ ভাঙ্গার 30 বছর 30th অ্যানিভার্সারি নিয়ে আলোচনা করছি। আমরা বোঝার চেষ্টা করছি যে বাবরি মসজিদ ভাঙ্গাটা কত, মানে এটার গুরুত্ব, সেই সময় এটার ইম্প্যাক্ট কী ছিল, 30 বছর পরে আর কি সিগনিফিকেন্স আছে, এবং সেই পরিক্রমায় এখন আমাদের সময় এটার কি প্রভাব আছে। তো আমরা একটি ছোট বিরতি যাচ্ছি, বিরতির পরে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আপনাদেরকে দি কনভারসেশনে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আজকে আমরা বাবরি মসজিদের প্রাঙ্গণ নিয়ে আলোচনা করছি যে এটার সিগনিফিক্যান্স, তখন এটার ইম্প্যাক্ট কী ছিল, এখন এটার ইম্প্যাক্ট কী আছে। আমরা বোঝার চেষ্টা করছি বা করব যে এই বাঙ্গার পিছনে কী ধরনের চিন্তা বা কার্যক্রম ছিল বা পরিকল্পনা ছিল, কেন সেরকম ছিল। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম শাহনওয়াজের সঙ্গে, বাট সাইফ, ইফ আই কুড কাম টু ইউ, an impression we get is that the demolition of Babri Masjid was the act of Hindu extremist nationalists, i.e. pointing to fingers to the current ruling party and their various alliances. But the fact is, they do draw inspiration from figures who were significant figures in the Indian independence movement. Would it be fair to say that all the major political blocs were complicit in some way? Absolutely. I would agree with that particular statement. If you look at the historical sort of origins of Hindutva and Indian Congress were not mutually exclusive. In fact, people who were very, very prominent in Congress from the start of the Congress, I'm talking about the late 19th century, such as Tilak or even Gokhale to some extent, they were very, very prominent in Congress, and they were very, very prominent in Brahminist politics, which was focused on agitating, organizing against Muslims and Islam. So you have Tilak, who is a icon of, now he's called Lokmanya, that is people's leader. People widely respect him and so on and so forth. Given these particular lofty titles, he was agitating against Muharram, and the reason he was agitating against Muharram was that the low caste Brahminists, such as Shudras and Atishudras and tribals and others around Pune region, that is Maharashtra region, started participating in Muharram. That is, they started taking the idea that Muharram symbolizes the fight against the oppressors. Right. And that became a threat to the hegemony of the Brahminists. And you can see that this has been happening throughout the history of Congress, throughout the history of various formations of what I would call Hindutva or Brahminist supremacism. Now, so BJP is the latest iteration of it. Yeah, let me just be a bit more precise here. So in 1992, when the Babri Mosque was destroyed, it was done in the light of day. It wasn't done as in a hidden act of carnage. It was done in broad daylight, and although BJP became quite strong, it was still a fairly insignificant is the wrong word, but it wasn't a dominant figure within Indian politics. That's right. So how were they able to do this when the government was led by a party claimed to be championing a secular India? Yeah, that's what we need to, when we discuss about Indian secularism, we need to highlight this particular fact that so-called Indian secularism is basically Brahminist supremacism, in other words, in other garbs, in other clothes. And what Congress did over the post-partition period, almost till the time when Babri Masjid was demolished, till 1992, it prepared the particular ground. So you can see that all the major events leading up to the demolition of Babri Masjid happened during the rule of Congress. So in 1949, when the idols were placed inside the Babri Masjid, right after the Isha prayers, that was under the rulership of Congress. That is, Nehru was the Prime Minister and GB Pant was the Chief Minister of UP, Uttar Pradesh. And similarly, in 1986, when the locks of Babri Masjid were opened and a committee was formed to lay down the foundation stones, that was done under Rajiv Gandhi, again Congress leader. And Rajiv Gandhi fought the next election on the slogan that if you want Ram Rajya, then you have to vote for Congress. Right? And similarly, in 1992, the Prime Minister was P.V. Narasimha Rao.
So all of these things are basically indicating that Congress and the BJP and RSS and so on and so forth, they were and they are part of the same ideological foundations. They are different expressions of the same ideological aspirations. Right. And therefore, they were successful. That is, Congress prepared the ground and BJP was the vanguard of implementing those particular aspirations. Right. Golam, if I could come to you, আমরা একটু মুভ অন করব, বাট তার আগে ভেরি ব্রিফলি আমি আপনার কাছে জানতে চাইব যে আমরা এটার যে দেখলাম অনেক বছর এটা নিয়ে কিন্তু মামলা চললো, কিন্তু শেষ পর্যন্ত একটা অ্যাকোমোডেশনে আসছে। তো যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, হ্যাঁ, আপনি কি ভেরি ব্রিফলি আমাদেরকে বলবেন যে এটার আলটিমেট রেজলিউশন কি হলো এবং সেটার সিগনিফিকেন্স বা lack of it? আচ্ছা, যেটা হয়েছে আগে বলি। প্রথমত বিভিন্ন জন কিভাবে সেটাকে দেখছে। স্বাভাবিক এমনি প্রথম রায়টা হলো এই যে ল্যান্ড নিয়ে ডিসপুটটা ছিল সেটা টাইটেল লসুট মানে কে পাবে সেটা কার, সেটা রামলালাকে দেওয়া হয়েছে। মানে পুরো মামলা হয়েছিল যে আপনার 1992 পরে ভাঙার পরে জমিটা যখন সরকার পুরোটাই অধিগ্রহণ করে নেয় এর পরে ডিস্ট্রাকশনের পরে, তো তারপরে একটা মামলা হয় যে মুসলিম পক্ষ থেকে আনসারি মামলা সেটা করে যে এটা জমির মালিকানা কার কাছে যাবে। তো সেই তারই এখানে আপনার রায় হয়েছে। তো রায় হিসাবে বলা হয়েছে যে জমিটা যাবে পুরোটাই রামলালাকে দেওয়া হবে এবং একটা ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্ট সরকার গঠন করাবে, সেই ট্রাস্ট ফান্ড রাইজ করে মন্দির তৈরি করবে। আর মুসলিমদেরকে আলাদা করে অন্য জায়গায় 5 একর জমি দেওয়া হবে, সেখানে মসজিদ তৈরি হবে। শুধু মসজিদ নয়, সেখানে আপনার মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে, যেখানে মসজিদ এবং আরো অন্যান্য আনুষঙ্গিক কিছু স্থাপনা হবে, আনুষঙ্গিক জিনিস তৈরি হবে। এইটা হলো যে ফলাফল। আলটিমেটলি যেটা হলো যে মানে স্বাভাবিক গোড়া থেকে যদি শোনা যায় তাহলে আদবানি যেভাবে ভাষণ দিচ্ছিল প্রথমে যে মন্দির ওই মানে ওখানে আমরা মন্দির বানাবো, সেইটাই তারপরে হচ্ছে। হ্যাঁ, আলটিমেটলি অনেক ঘুরে ঘুরে চক্করে করে আলটিমেটলি মানে আপনার ওদের উদ্দেশ্যটাই পূর্ণ হলো আর কি। এখন ব্যাপার হলো যে এইটাকে মানে অনেকভাবে দেখতে পারেন, কিন্তু তার মধ্যে এর মধ্যে শুধু যে জমির জায়গার বিবাদ ছাড়াও আরেক কয়েকটা জিনিস সুপ্রিম কোর্ট এখানে ভালোভাবে ক্লিয়ার করেছে, যেখানে আমার মনে হয় যে হিন্দুত্ববাদী যে প্রচার ছিল সেইটা খানিকটা হোঁচট খেয়েছে। প্রথমত আপনার সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে যে কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে মন্দির ভেঙে ওখানে মসজিদ তৈরি হয়েছে। যদিও প্রথমে একটা ব্যাপক প্রচারণা চালানো হয় যে এএসআই পক্ষ থেকে কে মোহাম্মদের মতো লোককে এএসআই বসিয়ে একটা মুসলিম ফেস বসিয়ে বলানো হয় যে এখানে মানে কিছু নকশা দেখে বলা হয় যে এখানে মন্দির ছিল তলে, অথচ সেটা 400 বছরের পুরনো। আর ওগুলো হিস্ট্রিয়ান বা যারা ওই ইতিহাসবিদ যারা, হ্যাঁ, মানে সুপ্রিম কোর্ট আমরা সময়ের দিকে লক্ষ্য করে আমি বলতে চাচ্ছি যে সুপ্রিম কোর্ট এইখানে মন্দির ছিল এরকম কোন ধারণাকে মোটামুটি কমপ্লিটলি রিজেক্ট করে দিয়েছে, ডিসমিস করে দিয়েছে, একদম রিজেক্ট করেছে। আরেকটা বিষয়, আরেকটা বিষয় আমি যেটা আপনার কাছে জানতে চাইব, আমি মাই রিকলেকশন যে মুসলমানদের পক্ষ থেকে যারা মামলা করছিল, আই থিঙ্ক ওয়াকফ বোর্ড হোয়াট এভার দ্যাট ওয়াজ, তারা একটা পর্যায়ে তাদের মামলাটাকে তারা কন্টিনিউ করেনি। তারা অনেকটা একটা মানে কি বলে একটা নেগোসিয়েটেড সেটেলমেন্ট বা একটা অ্যামিকেবল সেটেলমেন্টকে বেছে নিয়েছে, তাই না? একটা হ্যাঁ, মানে একটা খানিকটা হতাশ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে যে দেখছে যে আর কোনো শিয়া ওয়াকফ বোর্ড কিন্তু মেইন ওয়াকফ বোর্ড করেনি, এবং আনসারির পক্ষ থেকে বোধহয় কে একজন ছিল, সে পরে তুলে নিয়েছিলাম। শিয়া ওয়াকফ বোর্ড প্রথমে আইডিয়াটা দেয় যে অন্য জায়গায় মসজিদ করা যাবে, কিন্তু এখানে সুন্নি ওয়াকফ বোর্ড অ্যাকচুয়ালি এক পক্ষ ছিল আর কি। মানে প্রথমে একটা লোকাল কোর্টে
শিয়া ওয়াকফ বোর্ড আর সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে একটা কন্টেস্ট হয় যে কে এটা লড়বে আর কি, মানে কে ওটা পাওয়ার রাইট। যোগ্য হিসেবে হবে। তো সেখানে কিন্তু প্রথমে রায় দেওয়া হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড, কিন্তু পরবর্তীতে যখন সাজেশন নেওয়া হচ্ছে তখন শিয়া ওয়াকফ বোর্ডকে নিয়ে আসা হচ্ছে। মানে এটা হ্যাঁ, অবশ্য পলিটিক্যাল মানে চাল ওটা তো যে যেহেতু শিয়া ওয়াকফ বোর্ড এখানে মানে কি বলে ফ্লেক্সিবিলিটি দেখিয়েছে, সো একদম একদম ইটস একদম। রাইট। ওকে, লেটস মুভ অন। শাহনেওয়াজ, আমি আপনার কাছে আসি। একটা বিষয় যেটা হলো, আমরা যে বিষয়টি দেখলাম যে বাবরি মসজিদ ভাঙ্গা পর্যন্ত দেখলাম যে হিন্দুত্ববাদীদের সাথে দহরম মহরম মোটামুটি সব মেইন, বিশেষ করে কংগ্রেসেরও ছিল। কিন্তু এই বিষয়টা তো অনেকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? মানে হিন্দুত্ববাদীদের যে ডেঞ্জার যেটা বা তাদের যে আক্রোশ, সেটা দেখা গেল যে শুধু মুসলমানদের প্রতি যে তাই না, তাদের তো কংগ্রেসের যে রাজনৈতিক অস্তিত্ব সেটাকেও তারা মানতে নারাজ, অনেকটা নিজেরাই তারা স্বমহিমায় আত্মপ্রকাশ করার জন্য এগিয়ে আসলো এবং অনেকটাই সফল হলো, তাই না? হুম। আসলে ওইটাই আমি ওটাই বলছি যে ধরুন আমরা যদি এটাকে খুবই একটা সাদা কালোতে দেখি যে ভারত তো ব্রাহ্মণিক স্টেট বা অমুক ব্যক্তি তো হিন্দু নেতা, তুমুক মুসলিম নেতা, তবে ভিতরের ইন্টারনাল যে কনফ্লিক্টস গুলো ওগুলো ধরা একটু মুশকিল হয়ে যায়। কনফ্লিক্ট ভারতবর্ষের বিভিন্ন সময়ে ছিল, ভারতবর্ষে বিভিন্ন রিসোর্সের উপর ক্লেম নিয়ে ভারতের মানে শাসন ক্ষমতাতে কার বৈধতা প্রতিষ্ঠিত হবে সেইটা নিয়ে, এবং সেটা খুব সুন্দরভাবে দেখা যায় কনস্টিটিউট অ্যাসেম্বলির ডিবেটে, যে যখন সংবিধানটা তৈরি হচ্ছে যে বিভিন্ন গ্রুপ আপনার ওখানে তাদের ক্লেম গুলো পেশ করছে, এবং এটাও একটা বড় সাফল্য আপনি বলতে পারেন যে আম্বেদকরের মতো একজন দলিত তিনি সেটাকে হেড করছেন, তিনি সেটার প্রধান হচ্ছেন, এবং তিনি সেখানে দলিতদেরকে যারা 5,000 বছর ধরে একটা মানবতর জীবনযাপন করছিল তাদেরকে একটা হিউম্যান ডিগনিটি দিচ্ছেন। এবং মুসলিমদের ব্যাপারেও আপনি দেখবেন, যেটা আমি একটা উদাহরণ দিচ্ছি, আর্টিকেল 48 নিয়ে যে ডিবেটটা হয়েছিল কনস্টিটিউট অ্যাসেম্বলিতে, আসলে ওইখানে আছে যে কনস্টিটিউট অ্যাসেম্বলিতে একটা বিশাল ডিবেট তৈরি হয় যে ভারতবর্ষে গোহত্যা হবে না হবে না। এবার একটা রাষ্ট্র যখন তার প্রিয়াম্বেলে বলছে যে আমি নিজেকে কোনো ধর্মীয়, আসলে সেকুলার কথাটা অনেক পরে জুড়েছে 1974 সালে, কিন্তু তারপরও ভারত যে একটা হিন্দু রাষ্ট্র নয় সেটা কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ক্লিয়ার হয়ে গেছিল এবং আমরা সংবিধানও দেখতে পাই। তো আপনি দেখবেন যে সেখানে একটা মানে ফিয়ার্স ডিবেট হচ্ছে বিভিন্ন গ্রুপের তরফ থেকে, এবং হিন্দু যে কংগ্রেসের চরমপন্থী গ্রুপটা তারা আলটিমেটলি জিতলো, কিন্তু সেই জয়টাও পেছন দরজা দিয়ে। হ্যাঁ, যে ঠিক আছে আমরা রাখছি, আর্টিকেল 48-এ বলা হলো যে রাষ্ট্রের যদি তার এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য মনে হয় যে ক্যাটেল ব্রিডিং কমে যাচ্ছে হচ্ছে, তবে সে ওইখানে এই মানে অ্যান্টি স্লটার লটা আনতে পারে। ওই জন্য দেখবেন পশ্চিমবঙ্গে নেই আমরা যে রাজ্যে, কিন্তু অন্যান্য অনেক রাজ্যে কিন্তু গোহত্যা অবৈধ, সেটা কিন্তু সরাসরি হিন্দু ধর্মের বা হিন্দুত্বের কোনো এ থেকে না, ওই যে একটা সেকুলার লজিককে নিয়ে এসে। ফলে এই কনফ্লিক্ট গুলো ভারতবর্ষে ছিল এবং নেহরুর সময়ও ছিল বিভিন্ন। আসলে সমস্যাটা যেটা হলো যে আরএসএস এর মতো একটা সংগঠন যে 20-এর দশক 30-এর দশক থেকে গোপনে নানা জায়গাতে কাজ করছে, এবং আরএসএস কে কিন্তু স্বাধীন ভারতে একটা ট্রেটার হিসেবে মেইন স্ট্রিমে দেখা হতো, কারণ তারা গান্ধীকে হত্যা করেছে। এইটা আস্তে আস্তে নিভতে লাগলো, কারণ কংগ্রেস যে স্বপ্নগুলো পূরণ করার কথা ছিল একটা স্বাধীন রাষ্ট্রের, সেটা কোথাও না কোথাও করতে পারছিল না, তারা জাস্টিস ডেলিভার করতে পারছিল না, এবং নানা রকম দ্বন্দ্বে তারা জড়িয়ে যাচ্ছে, শুধু মুসলমানদের সঙ্গে নয়। আমরা দেখছি যে স্বর্ণ মন্দির নিয়ে তারা ইন্দিরা গান্ধীকে শেষে মারাও যেতে হলো সেই ঘটনার জন্য। ফলে এই যে দ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে, এখান থেকে যে ঘাপটি মেরেছিল আরএসএস এর মতো একটা গোষ্ঠী, যে প্রতিদিন সকাল ভোরের বেলা 5টা 6টাতে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে শাখা করার নামে সেই নাজি স্টাইলে যে তারা একটা মানে তাদের কানে যে বীজগুলো ঢেলেছে, এই জায়গাটাকে কোথাও না কোথাও কংগ্রেস বলুন, জনতা বলুন, যে কোনো রাজনৈতিক দল এটাকে কাউন্টার করতে পারেনি, এবং এটাও একটা কোথাও না কোথাও একটা ঘুমিয়ে থাকা ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো ঠিক সময় বুঝে চলে এসেছে, এবং আস্তে আস্তে সে ভারতীয় রাজনীতির ন্যারেটিভটাকে চেঞ্জ করে দিয়েছে। এতটাই চেঞ্জ করেছে যে সেই জাতীয় কংগ্রেসের নেতা প্রিয়ঙ্কা গান্ধীকে যেদিন ভূমি পূজন হচ্ছে অযোধ্যাতে মোদির তরফ থেকে, তাকে টুইট করে সেটাকে শুভেচ্ছা জানাতে হচ্ছে। এইটাই হচ্ছে সব থেকে বড় ট্র্যাজেডি ভারতীয় সেকুলারিজমের। কিন্তু ব্যাপারটা
খুব ওই রকম ছিল না সাদা কালো যে ব্রাহ্মণ্যবাদী একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছিল, আর যাচ্ছিল বলে আপনি দেখবেন যে অনেক ভয়েস, এই যে এলাহাবাদ হাইকোর্টে মুসলমানদের হয়ে কে মামলা লড়তো, সিদ্ধার্থ শঙ্কর রায়, চিত্তরঞ্জন দাসের দাবি, এবং তিনি ফ্রিতে মামলাটা লড়তেন। এই যে যখন মসজিদ ভাঙার কিছুদিন আগে দিল্লিতে একজন হোম মিনিস্ট্রির যিনি সচিব ছিলেন মাধব গোডবলে, এই বছর মারা গেছেন উনি এই বাবরি মসজিদের এই ঘটনাগুলো নিয়ে উনি বেশ কয়েকটা অনেক বই লিখেছেন। একটা বই উনি জানাচ্ছেন যে উনি গৃহ সচিব হিসাবে প্রধানমন্ত্রী নরসিমা রাও, ওয়াইবি চৌহান, উত্তরপ্রদেশ সরকার সবার কাছে করজোড়ে যাচ্ছেন এবং ভিক্ষা করছেন যে মসজিদ ভেঙে দিবে, আপনারা বাঁচান। কিন্তু উনি এটা দেখিয়েছেন যে কোথাও না কোথাও একটা কেন্দ্রীয় সরকারের শ্লথতা, তাদের মানসিকতার অভাব। উনি বলছেন যে যদি সেখানে মানে প্রপার যদি কোয়ান্টিটিতে সৈন্য পাঠানো হতো বাবরি মসজিদকে বাঁচানো কোনো সমস্যা ছিল না। তাহলে এই যে মাধব গোডবলের মতো ফিগার গুলোকে আপনি কোথায় প্লেস করবেন? এবং বাবরি মসজিদ ভাঙার পর, গুজরাট দাঙ্গার পর যারা ওখানে যাচ্ছে, অরুন্ধতী রায়ের মতো ফিগাররা, স্বামী আপনার অগ্নিবেশের মতো ফিগাররা, সিদ্ধার্থ ভারদ্বারাজের মতো লোকেরা লিখছে। ফলে ব্যাপারটা পুরোপুরি ওই রকম নয়। মানে আমি যদি বলি বাংলাদেশ তো একটা মুসলিম দেশ, ইসলামী রাষ্ট্র, তো এইটা বললে আপনাদের তো আরো যে নানা রকম পার্বত্য চট্টগ্রামের লোকেদের বিভিন্ন লোকের ক্লেম, ফলে এইখানে কোথাও না কোথাও মানে এই যে একটা বিভিন্ন গোষ্ঠী একটা ফাইট করছে, আলটিমেটলি মেজরিটেরিয়ান জিতছে, কিন্তু তারপরও ব্যাপারটাতে অনেকগুলো কন্ট্রোলস আছে, অনেকগুলো বৈচিত্র্য আছে, যে দলিতরাও কোথাও না কোথাও তারা রিক্লেম করছে, মুসলমানরাও করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি মেজরিটেরিয়ানিজমই জয় হচ্ছে। কিন্তু তারপরে ব্যাপারটা অতটা সাদা কালোতে নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। Saif, let's take the same line but a bit further. The point I was trying to hammer in is that whilst even in 1992 the Hindu nationalist sort of ideology, activism enjoyed relatively broader support from different political groupings, now on the other hand the Hindutva movement is very much behind the current BJP alliances. Has that made Congress become distance itself from, or elements in Congress distance itself from the extremist sort of Hindu ideology, or not? You're on mute. We have to understand that Congress, when we talk about Congress is a political party, a political organization. And in that sense, all political organizations are opportunists. And Congress has seen that the core competency of BJP is Hindutva, Brahminist supremacism. They cannot fight BJP. They cannot fight BJP on this particular ground because this is BJP's core competency. So you can see that there are some elements, and these elements have always been there in Congress, which have tried to distance themselves from a kind of a openly Hindu nationalist position and talking about the old style Nehruvian tokenistic secularism. But on the ground, if you talk about on the ground, we will see that Congress, first of all, there is no Congress left. It has been decimated completely. Right. It has been completely decimated. So whatever Congress is left, you can still see that there are in certain particular places, they boast about this. Last year, I remember there were Congress candidates who talked about who is the real champion of Ram Mandir. It's not the BJP, it's the Congress. The Congress candidates were boasting about this. That you have to remember, it was Rajiv Gandhi who opened the... But the point I'm trying to make is, of course, Congress, I wasn't trying to understand whether there's anybody in Congress who might claim that. They will claim that. But what I'm saying is, has the ground shifted to the extent where no matter how elements in Congress try to outdo the Hindu nationalist, they will not succeed because the other has more firmly taken that position? That
That's absolutely correct, and this is why a lot of people, you can see that there is a particular shift happening, at least in electorate, at least in the vote banks. They are being shifted from Congress to BJP, and this leaves Congress completely aimless. Pretty much. So recently, Rahul Gandhi started this Bharat Jodo Yatra, that is kind of a marching from north to south and so on and so forth, and with the aim of joining hands together, mending the fractures, sort of healing the wounds and so on and so forth. All of that is largely tokenistic. It's trying to grasp some sort of a electoral relevance, but the time has passed. The ground has shifted so much that BJP, RSS, Hindutva, Hindu nationalism, Brahminist supremacism, whatever we want to call it, that is the air we are breathing in. That is the air we are breathing in. And going against that, our Congress hasn't got it. I mean, Congress is completely finished from that. Right. গোলাম, আপনার কাছে আসি। সো আমরা একদিকে যদি দেখি যে কংগ্রেস তাদেরকে রিডিফাইন করতে পারছে না, বিজেপি অন দ্য আদার হ্যান্ড বরং আগের চেয়ে অনেক শক্তিশালী হচ্ছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত ইকোনমিক মিসম্যানেজমেন্ট বলি, এক্সট্রিমিজম বলি, বা যে কোনো ইয়েতে বলি, অলদো অবজেক্টিভ মেজারে তারা হয়তো ব্যর্থ, কিন্তু পলিটিক্যালি এখন পর্যন্ত তাদের প্রপার কোনো চ্যালেঞ্জার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেমন? তো পপুলিস্ট আপনার যেটা হলো যে ইন্ডিয়ান ল্যান্ডস্কেপে আপনার যেটা হয়েছে, বিজেপির এই সাফল্যের পেছনে কারণ কিন্তু কংগ্রেসের কিছু ত্রুটিও আছে। মানে স্বাভাবিক কংগ্রেসের, মানে কংগ্রেস বলতে গেলে আমি বলছি অবশ্যই যে সেকুলার ফেস কংগ্রেসের যেটা দেখা, আমি যে কংগ্রেসের, আমরা কংগ্রেসের বিজেপির মানে রিলেটিভ সাকসেস অর ফেলিওর অ্যানালাইজ করব না আজকে। আমি যে বিষয়টা বলছি যে কেন এটা সফল হচ্ছে, হ্যাঁ না বুঝছি, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে এক সময় মানে বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হয় তখন কিন্তু বিজেপি পলিটিক্যালি অনেক বেশি দুর্বল অবস্থায় ছিল। মানে বিজেপি সরকার গঠন করবে এরকম কিন্তু তখনও কেউ চিন্তা করেনি, তাই না? যদিও তারা শক্তিশালী ফোর্স ছিল, সিগনিফিক্যান্ট ফোর্স, বাট সরকার গঠন করবে সেটা কিন্তু তখনও কেউ ধারণা করেনি, তাই না? কিন্তু এখন বিজেপি একা সরকার গঠন করলো এবং আরো বেশ কিছু মোর প্রোফাউন্ড উদ্যোগ কিন্তু তারা নিল। আমরা এনআরসি নিয়ে দেখলাম বা এরকম রিলেটেড ইস্যুগুলোতে আমরা দেখলাম। তো সেই দিক থেকে আমরা বাবরি মসজিদ থেকে কিছু শিখলাম, নাকি আরো বরং সিচুয়েশনটি আরো অনেক বেশি মানে গুলাটে হয়েছে? না, কিছু জিনিস স্পষ্ট হয়েছে, পরিষ্কার হয়েছে যে বাবরি মসজিদ যাওয়ার পরে মানে যেটা ভারতীয় মুসলিমরা ভেতরে বুঝতে পারেনি যে কত গভীরতায় মানে শেকড়ে এই বিদ্বেষবাদ, মানে হিন্দুত্ববাদ, বিদ্বেষবাদ বিস্তার করেছে। এবং বিজেপির ভোট ব্যাংকের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে 30% উপরে একদম কনস্ট্যান্ট ভোট ব্যাংক, এটা কমেও না বাড়ে, একটা ফার্ম এন্ড এস্টাবলিশড, একদম ফার্মিং স্টাইল, এবং সেইটা দিন দিন বেড়েই চলেছে। এবং ওরা নতুন জেনারেশন তৈরি করে। আরএসএস এর ইটসেলফ মানে আপনার বিভিন্ন শিক্ষা বিদ্যা মন্দির আছে, এবং কিছুদিন আগে কর্ণাটকে একটা আপনার ভিডিও সামনে এসেছিল যে স্কুলে বাবরি মসজিদ ভাঙানোর ইভেন্ট রাখা হচ্ছে বাচ্চাদেরকে শিক্ষার জন্য। আপনি যদি দেখেন যে কিভাবে সাধারণ হিন্দু জনমানুষে আপনার কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আপনাকে সলিউশন দেওয়া হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে কংগ্রেস সবসময় মুসলিমদের তোষণ করছে, তার জন্য তোমাদের লাইফে যত রকম সমস্যা, ঠিক ইকোনমিক উন্নতি লাভ করতে পারছো না, তুমি ঠিকভাবে সম্মানের সঙ্গে জীবন লিড করতে পারছো না, তারপরে ওদের থ্রেট আছে। মুসলিম বিষয়ে বিভিন্ন ইভেন্ট দেখিয়ে বলছে যে কংগ্রেস এমন মুসলিমদেরকে এভাবে বাড়তি দিচ্ছে, যারা ইনফ্যাক্ট কাশ্মীর সমস্যা নিয়ে যখন বারবার সন্ত্রাসী হামলা হয় তখনও সেইটা কিন্তু পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে আপনার মুসলিমদের বিরোধী কথা বলে ফেলে মিডিয়া, এবং সেই সমস্ত গুলোকে আপনার বিজেপি খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। এবং ইসলামিক ফোবিয়া এবং একটা ফেয়ার ফ্যাক্টর, মানুষের স্বাভাবিক জিনিস হচ্ছে অস্তিত্বের সংগ্রাম, এবং সাধারণ যে হিন্দু জনমানুষ সেইটা তারা কিন্তু রিয়েলি থ্রেট পারসেপশনে বিজেপিকে আপনার দেখে, মানে উদ্ধারকর্তা দেখে। তো সুতরাং স্বাভাবিক হিসাবেই বিজেপির ভোট ব্যাংকটা, তারপরে আপনার ধর্মের ব্লেন্ড আছে। তার কারণ কংগ্রেসের যে শিক্ষা পলিসি ছিল সেটা সেইভাবে, যোগেন্দ্র যাদবের একটা লেখা কিছুদিন আগে পড়ছিলাম যে সেকুলারিজম যেটা ছিল কংগ্রেসের মধ্যে সেটা এলিট ক্লাসের মধ্যে থেকে গেছে, সেটা আম জনতার মধ্যে, যেটা ম্যাক্সিমাম ইলিটারেট জনগণের মধ্যে সেই ভাষায় ট্রান্সলেটেড হয়। কিন্তু বিষয়টা কি এরকম না যে ইন্ডিয়াতে আসলে সেকুলারিজমটা
আগে ছিল, এখনো সেটাকে এলিটদের একটা চিন্তাই ভাবা হচ্ছে, যেটাকে সাধারণের উপর ইম্পোজ রায়হানদা করার যেটা চেষ্টা বলছিলেন, হচ্ছে। হ্যাঁ রায়হানদা যেটা বলছিলেন যে ওটা যেহেতু বাইরে থেকে একটা কনসেপ্ট নিয়ে আসা এবং ঠিক সেট আপের মধ্যে পড়ছে না। ইনফ্যাক্ট যদি আপনি মুঘলদের আমলেও দেখেন যে মুঘলরা কিন্তু লোকাল স্ট্রাকচার বা ধর্মীয় স্ট্রাকচারের ওটা চেঞ্জ করেনি, করতে চায়নি। সুতরাং আপনি যদি কাস্ট সিস্টেমের ক্ষেত্রে দেখেন যে এক সময় মানুষের মধ্যে একটা স্বাভাবিক এটা ধরে নিয়েছিল যে অন্য কাজগুলো যে আমরা বোধহয় ঠিক এইরকমই করবো, এটাই আমাদের লাইফের অবস্থা। ঠিক আছে। তো হ্যাঁ, আমি আপনাকে ইয়ে করতে হচ্ছে কারণ আমাদের সময় প্রায় শেষ। তো আমি যে জি, বিদায়ের আগে শাহনাজ আপনাকে আবার ইয়ে করতে, খুবই সংক্ষেপে আপনি বলবেন যে আমরা তো বুঝলাম যে কারণগুলোও বুঝলাম, সমস্যাগুলো আগের চেয়ে এখন আরো বেশি নাজুক সেটাও বুঝলাম। তো এখন আমরা যারা আছে আমরা কি করতে পারি, বা ইন্ডিয়ার মুসলমানরা কি করা উচিত? দেখুন এইটা তো আসলে প্রথমত ভেরি ব্রিফ এটা, করতে হবে। হ্যাঁ প্রথমত এটা একটা ন্যারেটিভের সমস্যা। আসলে এই যে ন্যারেটিভ গুলো ঊনবিংশ শতকের অর্ধ শতাব্দীতে এই যে পুরো ডিবেটটা আমরা যখন করছি তখন মনে হচ্ছে এটা একটা উত্তর ভারতের সমস্যা, হিন্দিভাষী বিজেপিদের সমস্যা, বাংলা এখানে নেই। বাংলা কিন্তু এইসব কিছুর আঁতুড় ঘর। যে আইডিওলজিক্যাল যে এটা পেয়েছিল তারা, যে ফাউন্ডেশনটা পেয়েছিল সেটা বাংলা থেকে। কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি শিক্ষার পরে কি করে একটা ভদ্রলোক শ্রেণী, আপার কাস্ট হিন্দু এলিট শ্রেণী, তারা বাবু। কি করে একটা বাবু শ্রেণী যেটা আমরা বলি, হ্যাঁ বাবু। তো এই যে মানে সারোয়ার নামও বললো, বঙ্কিম বা এরকম অনেকেই ছিল। এই সময়টাতে কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে হিন্দুজ আর ইন ক্রাইসিস, এটা কিন্তু এই সময়টাতে হচ্ছে। মানে আনন্দমঠে আপনি দেখুন, আমি একটা খুব তাড়াতাড়ি উদাহরণ দিচ্ছি যে আপনার আনন্দমঠের 10 সেকেন্ডস প্রেক্ষাপট আছে। কি। আচ্ছা 10 সেকেন্ড। আমি যেটা বলছি যে এই যে একটা হিন্দুরা ক্রাইসিসে আছে, ঊনবিংশ শতকে বাংলা সাহিত্যে যে ন্যারেটিভটা খুবই কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছিল এবং এইটা নানা দিকে স্বাধীন ভারতে পরে ছড়িয়ে গেল, পপুলেশন বিস্ফোরণ হচ্ছে, বর্ডার দিয়ে চলে আসছে, তারপর মুসলমানরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদ করছে। এইটা পুরোটাই একটা আমাদেরকে, মুসলমানরা বাইরে থেকে এসেছিল, মন্দির ধ্বংস করেছে। ফলে প্রথমত একটা রিগোরাস ইন্টেলেকচুয়াল ওয়ার্ক আছে যেখানে হিস্ট্রির ন্যারেটিভটাকে আমরা অ্যাজ ইট ইজ ভাবে যে কি ঘটেছিল সেই সত্যর খোঁজে Right. আমাদেরকে লিখতে হবে। I'm আর going to stop দ্বিতীয় you. হচ্ছে, I'm going to stop you, Okay. but it's an Yeah, opportune yeah. moment to say যে আমরা ন্যারেটিভটাকে রিডিফাইন করতে হবে এবং সেইখানে ন্যারেটিভটাকে রিক্লেম করতে হবে। আনটিল দ্যাট হ্যাপেন্স ইস্যুগুলোর মানে সমাধান শুরুটাও হবে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই কনভারসেশন। আজকে আমরা বাবরি মসজিদ ভাঙ্গার 30 বছর 30th অ্যানিভার্সারি উপলক্ষে আমরা বোঝার চেষ্টা করলাম যে বাবরি মসজিদ ভাঙ্গার প্রেক্ষাপট এবং সেটার প্রভাব আজকে এখন পর্যন্ত কি আছে। আসলে বিষয়টি অত্যন্ত দীর্ঘ এবং এই বাবরি মসজিদ ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে অনেকটা ইন্ডিয়ার আইডেন্টিটির বিষয়, ইন্ডিয়ার মানে হার্ট অ্যান্ড সোলের নিয়ে ইস্যু আছে এবং ইন্ডিয়ার সমস্ত যে রাজনৈতিক প্রেক্ষাপট এটার সঙ্গে জড়িয়ে আছে। ফলে বিষয়টা খুবই বিশাল এবং এই অল্প সময়ে আমাদের পক্ষে সবগুলো বিষয় খুব বিশ্লেষণ করার সুযোগ হয়নি। আমাদের প্রত্যাশা যে আপনারা আমাদের প্রোগ্রাম এনজয় করেছেন এবং কিছুটা হলো আমরা বাবরি মসজিদ ভাঙ্গার প্রেক্ষাপট এবং সেটার আজকের সিগনিফিকেন্ট কি আছে সেইটা নিয়ে আপনাদের কিছুটা হলেও দাঁড়ানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যে যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখেছেন, আমার অতিথি যারা তাদের মূল্যবান সময় দিয়েছেন আমাদের সঙ্গে, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী সপ্তাহে একই সময়ে আবারও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।